জি আঙ্কেল। তুমি কোথায় যাচ্ছ? গাড়ি নেই। হ্যাঁ আঙ্কেল, একটা গাড়িও ফাঁকা নেই। আমার সামনে একটা টিউশন আছে, ওখানে যাব। তুমি আমার সাথে এসো, আমি এদিক দিয়ে বাড়ি ফিরছি। তিন্নি না করতে ইচ্ছে করলো, কিন্তু কোনো গাড়ি নেই, তার উপর ভদ্রলোক নিচে থেকে বলেছেন। তিন্নি বেশি কিছু না ভেবে উঠে গেল। কালাম খান গাড়িতে তিন্নির সাথে অনেক কথা বলল। তিন্নির বাবা মা নেই জানতে পেরে উনি ভীষণ আফসোস করলেন। সাথে এখন থেকে কোনো প্রয়োজন হলে ওনাকে জানাতে বলল। তিন্নি শুধু মুচকি হাসলো। কালাম খান যে ভীষণ ভালো লোক সেটাও তিন্নি বুঝতে পারে। আধা ঘন্টা পর তিন্নি বড় একটা বিল্ডিং এর সামনে গাড়ি থামাতে বলল। এটার ছাদে একটা রেস্টুরেন্ট রয়েছে। কালাম খান তিন্নিকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করতেই আর একটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করলো। পার্কিং লটে গাড়িটা পার্ক করে গাড়ির মালিক গাড়ি থেকে বেরোতেই কালাম খান ভ্রু কুঁচকে নিল। এটা কবির গাড়ি নিয়ে বেরিয়েছে আজ। কালাম খান গাড়ি স্টার্ট করলো। হয়তো ছেলের কোনো জরুরি কাজ রয়েছে, তবে মনে মনে কিছু একটা খটকা লাগলো। হঠাৎ করেই মনে পড়ল তিন্নির ছবি তিনি তার ছেলের ফোনের লক স্ক্রিনে দেখেছে। ছবিটা স্পষ্ট ছিল না, বিধায় এতক্ষণ বিষয়টা মনে করতে পারছিল না। তবে বিষয়টা তেমন পাত্তা দিল না। অফিস থেকে জরুরি ফোন কল আসায় বিষয়টা আরো ভুলে গেল। কবির গাড়ি পার্কিং করে গেটের দিকে তাকাতেই কালাম খানের গাড়ি নজরে এলো। একটু বিড়বিড় করে বলে উঠল, বাবা এখানে আমাকে দেখেছে? কবিরের ভাবনার মাঝেই তিন্নি এগিয়ে এসে কবির খানকে বিনয়ের সাথে সালাম দিল। কবির থমথমে কণ্ঠে সালামের উত্তর করল। চোখের সানগ্লাসটা ঠিক করতে করতে জানতে চাইল, টিউশন শেষ? না, 5টায় যাব। তিন্নি জানালো। লিফটে করে ওরা ছাদে এলো। একদম কর্নারে একটা টেবিলে গিয়ে বসলো। একদম নামি দামি একটা রেস্টুরেন্ট। এক একটা টেবিলের মধ্যে অনেক দূরত্ব, তার উপর ডেকোরেশন চমৎকার। ওরা বসার পর একজন ওয়েটার এলো। কবির তিন্নিকে কিছু জিজ্ঞেস না করেই কয়েক পদ খাবার অর্ডার দিল। ওয়েটার জানালো একটু সময় লাগবে। কবির শুধু মাথা দুলিয়ে ওয়েটারকে যেতে বলল। ওয়েটার যাওয়ার পর কবির মুখ থেকে মাস্কটা খুলে নিল। তিন্নির চোখ কবির খানের মুখে আটকে গেল। চোখে সানগ্লাস, আকাশি রঙের শার্ট, গায়ে কালো প্যান্ট। চমৎকার দেখতে এই পুরুষটাকে। যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়বে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ? তিন্নি আকস্মিক কবিরের এরূপ প্রশ্নে হক চকালো। লজ্জায় চোখ নামিয়ে নিল। কবির তিন্নির দিকে তাকিয়ে হাসল, যেটা তিন্নির নজরে এলো না। কবির মুগ্ধতা নিয়ে তিন্নির দিকে তাকালো। গায়ে খয়েরি রঙের একটি কুর্তি, মাথায় ওড়না পেঁচিয়ে গলায় ঝুলানো। গায়ের রংটা চাপা, হয়তো নিজের যত্ন খুব একটা করে না। অবশ্য করার কথাও নয়। বাবা মা ছাড়া নিষ্ঠুর এই পৃথিবীতে একা একা নিজের জীবন পরিচালনা করা বড্ড কঠিন। যেই যুদ্ধ প্রতিনিয়ত তিন্নি করে আসছে। নিতান্তই বাচ্চা মেয়ে। স্যার, কোনো দরকার না, মানে এইভাবে। হ্যাঁ, তোমাকে দেখো, আমার ভূমিকা নিয়ে কথা বলা একদম পছন্দ নয়। সোজা উপসংহারে পছন্দ। সোজা সাপটে বলতে আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি চাইলে বাবাকে দিয়ে তোমাকে প্রস্তাব পাঠাতে পারতাম, কিন্তু ওই যে বললাম, ভূমিকা আমার একদম পছন্দ নয়। তাই আমার মনে হলো আগে তোমার সাথে কথা বলে তোমার মতামত জানা প্রয়োজন। অযথা জল ঘোলা না করে আমাদের মধ্যে আগে এটা নিয়ে কথা বলে ক্লিয়ার হওয়া উচিত। তিন্নি স্তব্ধ। কোসবিন কালেও তিন্নি ভাবতে পারেনি কবির এমন কিছু বলার জন্যে ওকে এখানে ডেকে পাঠিয়েছে। না চাইতেও তিন্নির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কবির হক চকালো। উঠে এগিয়ে এসে তিন্নির পাশে বসে অস্থির কণ্ঠে বলল, দেখো, তোমাকে কেউ জোর করবে না। তুমি সময় নাও যতটা লাগে, কিন্তু সময় শেষ উত্তরটা আমি পজিটিভ চাই। কবির খানের পুরো কথা না শুনেই তিন্নি মলিন কণ্ঠে বলল, স্যার, আমার পরিবার নেই, রূপ গুণ কোনো দিক দিয়ে আহামরি নয়, কিচ্ছু নেই। আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি। হয়তো আবেগের বশে এসব বলছেন এখন। কখনো কোনো সমস্যায় পড়লে আমার দিক থেকে পারিবারিক কোনো সহায়তা পাবেন না। তখন আপনার হয়তো মনে হবে আবেগের বশে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করেছেন।
তিন্নির কথায় কবির চোয়াল শক্ত করে নিল। মেয়েটা কি সব উদ্ভট কথাবার্তা বলছে বুঝতে পারছে? পারিবারিক সহায়তা বলতে যে আর্থিক সাহায্যের কথা বলছে সেটাও বুঝতে পারে কবির। কবির গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার আমার বয়সটাকে আবেগের মনে হচ্ছে, আর তোমার পরিবার নেই, এতে তোমার কোনো হাত নেই, সব আল্লাহর ইচ্ছা। মির্জা বাড়ির সবাই ভোট কেন্দ্রে গিয়েছে। প্রিয়তা এই প্রথম ভোট দিয়েছে, তাও আবার নিজের ব্যক্তিগত মানুষটাকে। আল্লাহ দরবারে রাজনীতি নিয়ে এই প্রথম প্রিয়তা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, নিজের ভালোবাসার মানুষটার জয় নিয়ে। হ্যাঁ, প্রিয়তাও ভালোবেসে ফেলেছে। এই নেতা সাদনান ভাইকে প্রিয়তা ভালোবাসে। হয়তো পবিত্র বন্ধনের শক্তি এটা। একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, যত্ন, ভালোবাসা সবকিছু প্রিয়তা সাদনান ভাইয়ের কাছ থেকে পেয়েছে। ভোট কেন্দ্র থেকে মির্জা বাড়ির সবাইকে মফিজুর মির্জা আর রাহান তাদের দায়িত্ব নিয়ে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিয়েছে। আর সেটার সম্পূর্ণটা সাদনান কড়া নির্দেশ দিয়েছে যাতে একটা ফুলের টোকাও কারোর গায়ে না লাগে। যদিও খারাপ কিছু বা বিরোধী দলের লোকেরা কিছু করবে না সাদনানের ধারণা, তারপরও সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ি ফিরে সব মহিলা সদস্যদের অস্থিরতা, চিন্তা সব শুরু হয়। একটা পুরুষ মানুষ বাড়িতে নেই। দুপুরের খাবার সবাই খেলো না। প্রিয়তা রুম থেকে বের হচ্ছে না, শুধু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। আম্বিয়া মির্জাকে অনেক কষ্টে খাবার খাইয়ে ঘুমের ঔষধ দিয়ে রুমে পাঠালো। সালেহা বেগম শাশুড়ি সেবা শেষ প্রিয়তার জন্য খাবার হাতে রুমে এলো। প্রিয়তাকে ফ্রেশ করিয়ে নিজে হাতে খাইয়ে দিল। প্রিয়তা খাবার শেষে সালেহা বেগমের কোলে মাথা রেখে শুয়ে ভীতুর স্বরে বলল, মা, আমার ভয় হচ্ছে, কোনো অঘটন হবে না তো? কিচ্ছু হবে না, তুই ঘুমা। সালেহা বেগম প্রিয়তাকে সান্ত্বনার বাণী শোনালেও নিজেও ভয় পাচ্ছে। না চাইতেও কত রকম চিন্তা মাথায় এসে ভর করছে। বারবার মনে হচ্ছে কিছু একটা বিপদ আসতে চলেছে। সালেহা বেগম প্রিয়তার মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা চিন্তায় শুকিয়ে এইটুকুনি হয়ে গিয়েছে। প্রিয়তা ঘুমিয়ে পড়েছে, তাই তিনি প্রিয়তাকে বিছানায় বালিশে শুইয়ে দিয়ে রুমের দরজাটা চাপিয়ে লাইট অফ করে দিয়ে গেল। ভোট গণনায় প্রতিটা কেন্দ্রে সাদনান এগিয়ে আছে। সাদনান নিজেও উপজেলা পরিষদ ভবনে বসে আছে। ঘোষণা খুব শিগগির দেওয়া হবে। টিভি স্ক্রিনে এমন একটা খবরই ভেসে রয়েছে, সুস্থভাবে ভোট হয়েছে, কোনো দুর্নীতি করতে পারেনি এবার। পাবলিক নিজের ভোট এবার নিজেরা দিয়েছে। রাত তখন ৮টা। সাদনান স্বাভাবিক, তার পাশেই বসে রয়েছে জাফর মির্জা আর সাদনানের বাপ চাচা। অপর পাশে বিরোধী দলের প্রাক্তন এমপি, চোখে মুখে হিংস্রতা। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে ভোট গণনা শেষ ঘোষণা দেওয়া হলো। বিপরীত প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে মির্জা সাদনান শাহরিয়ার জয়লাভ করেছে। খবরটা টিভি স্ক্রিনে দেখা মাত্রই মির্জা বাড়িতে মহিলারা সবাই ভীষণ খুশি হয়। প্রিয়তা খুশি। আম্বিয়া মির্জা প্রিয়তাকে ডেকে হাসি মুখে বলল, নাতবো, আমার নাতির জন্য বিশেষ কিছুর আয়োজন করো। সবাই অবাক, তবে খুশির মধ্যে এমন ভালো মুহূর্ত খুশিটাকে দ্বিগুণ করে দিল। প্রিয়তা লজ্জা পেল, লিভিং রুম থেকে রুমে চলে এলো। তবে ভয় এখনো কাটেনি। যতক্ষণ না সাদনান ভাই ঠিকঠাক বাড়ি ফিরছে ততক্ষণে প্রিয়তা শান্তি পাচ্ছে না। তবুও প্রিয়তা কিছু ভেবে সাদনানের ব্যালকনির সব গাঁদা ফুল, গোলাপ ফুল, কাঠগোলাপ, বেলি ফুল সব ফুল ছিঁড়ে নিল। নিচে কাজের লোকের সাহায্যে বাগান থেকে ফুল আনালো। আর রুমে আগে থেকে কিছু সুগন্ধি যুক্ত ক্যান্ডেল ছিল, সেগুলো দিয়ে রুমটা সাজিয়ে নিল। বিয়ের পর সাদনান প্রিয়তাকে 3টে শাড়ি দিয়েছে। সেখান থেকে একটা শাড়ি পরে সেজে গুজে তৈরি হবে এমনটাই মনস্থির করলো। রাত 9:30টার দিকে সারার ফোনে কল এলো, রাহানের নম্বর থেকে। সারা অবাক হলো। এমন সময় রাহানের ফোন অপ্রত্যাশিত, তাই ভাবুক হলো। ফোন রিসিভ করে কানে দিয়ে চিন্তিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ রাহান ভাই। শোন, সাদনানের গুলি লেগেছে, হসপিটালে নিয়ে এসেছি। সারার পাশেই রাহানের মা বসেছিল। তিনি তৎক্ষণাৎ এক চিৎকার দিলেন। সারার হাত থেকে ফোনটা ঠাস করে সোফায় পড়ে গেল।
রান্নাঘর থেকে সুফিয়া বেগম, সালেহা বেগম, কাজের লোক সবাই লিভিং রুমে এসে জড়ো হলো। রাহান কতক্ষণ হ্যালো হ্যালো বলে, পুরো কথা তো সে বলেনি। ফোনের এপাশ হতে কোনো জবাব পাওয়া যাচ্ছে না, শুধু শোরগোলের আওয়াজ আসছে, তাই ফোন কেটে দিল। সারা কী বলবে কিছু বুঝতে পারছে না। রাহানের মা ততক্ষণে কথাখানা সবাইকে বলে দিয়েছে। সবাই ছুটল বাড়ির বাহিরে। সদর দরজার কাছে যাওয়া মাত্রই রাহানের বাবা বাড়ির ভিতরে প্রবেশ করলো। মূলত তিনি খবর পাওয়া মাত্রই চলে এসেছে। ভাইজান, ভাইজান, আমার ছেলে। সালেহা বেগম ভীতু স্বরে বলে উঠল। সোফিয়া বেগম চাকে আগলে রেখেছে। রফিক আহমেদ আশ্বাস দিয়ে বলল, ভাবি ভয় পাবেন না, সাদনান ঠিক আছে, গুলি হাতের বাহুতে লেগেছে, আর সাথে সাথে হসপিটাল নেওয়ার জন্য রক্তক্ষরণ বেশি হয়নি। আমি যাব। সুফিয়া বেগম, অনামিকা বেগম, সারা, মাইশা সবাই যাবে বলে জানালো। রফিক আহমেদ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি বাড়িতে থেকে যাও ওদেরকে নিয়ে, আম্মা বাড়িতে, আর প্রিয়তা তো জানে না এসব। কি জানার কথা বলছেন বাবাই? অনাকাঙ্ক্ষিতভাবে এখানে প্রিয়তার উপস্থিতিতে সবাই ভরকালো। প্রিয়তার সবাইকে সদর দরজায় দাঁড়ানো দেখে ভ্রু কুঁচকে নিল। এগিয়ে এসে বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? সবাইকে চিন্তিত দেখাচ্ছে। প্রিয়তার কোনো প্রশ্নের জবাব কেউ দিল না। কি বলবে? সারার চোখ ফুলে আছে। সালেহা বেগমের চোখে পানি। একে একে প্রিয়তা সবার দিকে তাকিয়ে হঠাৎ অস্থির হয়ে উঠল প্রিয়তা। সারাকে অস্থির আর ভীতু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে সারা? সবাই কান্না করছে কেন? কি হলো বল? সালেহা বেগম ততক্ষণে আরো জোরে কেঁদে দিয়েছে। রফিক আহমেদ বিরক্ত হলো সব মহিলাদের উপর। আবার পরক্ষণেই ভাবে মায়ের মন। সন্তানের কিছু হলে মায়েদের মন অস্থির হয়ে যায়। প্রিয়তা একে একে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কেউ কিছু বলছে না। প্রিয়তার কোনো এক অজানা কারণেই বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। চোখ দিয়ে সমান তালে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রিয়তা শেষে রফিক আহমেদকে জিজ্ঞেস করার জন্য উদ্যত হতেই সারা বলে উঠল, প্রিয়তার ভাইয়ার গুলি লেগেছে। সারা হঠাৎ শান্ত হয়ে গেল। ফ্যালফ্যাল করে সারার দিকে তাকিয়ে পাগলের ন্যায় বাড়ি থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। পেছনে পেছনে সবাই এলো। সারা গিয়ে প্রিয়তাকে আগলে নিল। প্রিয়তা তখনও পাগলের মতো কিছু বলছে আর কান্না করছে। সালেহা বেগম গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে নিজেও কাঁদতে লাগলো। সারা রফিক আহমেদকে বলল, বাবাই গাড়ি। রফিক আহমেদ সম্মতি দিয়ে দৌড়ে চলে গেল। ফিরে এলো গাড়ি নিয়ে। প্রিয়তা পেছনের সিটে বসে গেল। সাথে সালেহা বেগম, সুফিয়া বেগম বসলো। রফিক আহমেদ গাড়ি স্টার্ট করলেন। প্রিয়তারা যখন হসপিটালে পৌঁছলো তখন রাত 10টার বেশি সময় বাজে। প্রিয়তা গাড়ি পার্কিং করার পরপরই গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালের ভিতর চলে এলো। লিফট অফ সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জন্য উদ্যত হতেই সালেহা বেগম এসে হাত টেনে ধরে বলল, পাগলামি করিস না প্রিয়, তুই 5 তলার সিঁড়ি বেয়ে আর দাঁড়াতে পারবি? প্রিয়তা কিছু বলার আগেই লিফট ওপেন হলো। সবাই লিফটে করে 5 তলায় যাওয়া মাত্রই সেখানে পুলিশ আর অনেক মানুষ, সাথে সাংবাদিক তো আছেই। কিছু কিছু মানুষের গুঞ্জ শোনা যাচ্ছে, এমপিকে এখানে হসপিটালাইজ করা হয়েছে, সেই জন্যে এত আইন শৃঙ্খলা বাহিনী। একটু এগিয়ে যেতেই মানুষের ভিড় কমে এলো। মফিজুর মির্জা, আজম মির্জা, জাফর মির্জা, একে একে সবার দেখা মেলে। আয়ান বোনকে এভাবে দেখে বুকের ভিতর ধক করে উঠল। 2 বোন তার ভীষণ আদুরে। এর মধ্যে ছোট বোনকে আয়ান সব সময় একটু বেশি ভালোবাসে। তাই বোনের এমন অবস্থা দেখে বুকের ভিতর মোচড় দিল। এগিয়ে এসে বোনকে আগলে নিল। সাদনানকে কেবিনে দেওয়া হয়নি এখনো। বিপদ মুক্ত রয়েছে, অপারেশন সাকসেসফুল হয়েছে আয়ান জানালো। তবে খুব দ্রুত দেখা করা যাবে ডক্টর জানিয়েছে। প্রিয়তা ভাইয়ের মুখ থেকে এসব কথাই একটু শান্ত হলো। কান্নার বেগ কমে এলো। তবে সাদনানকে দেখা না পাওয়া পর্যন্ত সে কিছুতেই শান্তি পাবে না। সাদনানের জ্ঞান ফিরল 11:30 নাগাদ। এক এক করে সবাই দেখা করলো। প্রিয়তা এক কোণায় চুপ করে দাঁড়িয়ে থাকে। সবাই যাওয়ার পর সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, দরজা বন্ধ করে এসো।
প্রিয়তা তাই করলো। দরজা বন্ধ করে এগিয়ে গেল। সাদনানের ডান হাতে গুলি লেগেছে। সাদনান বাহাত বাড়িয়ে প্রিয়তাকে টেনে নিজের বুকের উপর ফেলে দিল, যার ফলে নিচের ক্ষতস্থানে ব্যথা লাগে। নাকমুখ কুঁচকে নিল। প্রিয়তা অস্থির হয়ে ওঠার চেষ্টা করতে করতে বলল, কি করছেন? ব্যথা লাগবে, ছাড়ুন, আমি পাশে বসছি। পোষাবে না, এভাবে থাকো। সাদনান ঘোর লাগা কণ্ঠে জানালো। বইয়ের মুখপানে তাকিয়ে সে বুঝতে পেরেছে এই মেয়ে যে এতক্ষণে কেঁদে কুঁদে অস্থির ছিল। সাদনান প্রিয়তাকে নিয়ে শুয়ে থাকা অবস্থায় দরজায় কেউ নক করলো। প্রিয়তা সাদনানের বুকের উপর থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে এগিয়ে গিয়ে দরজা খুলতেই রাহান এলো। রাহান ফোন সাদনানের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কথা মতো কাজ হয়ে গিয়েছে। সাদনান রহস্যময় হাসি হাসল। প্রিয়তা ড্যাব ড্যাব করে দুজনের দিকে তাকিয়ে রইল। কি নিয়ে কথা বলছে? ফোনের স্ক্রিনে কি রয়েছে এমন যে সাদনান ভাই এমন অদ্ভুত হাসি হাসল? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান রাহানকে বলে উঠল, গুড জব, আমি এর সাথে সাক্ষাৎ সেরে নেব। এরকম আরও গল্প পড়তে ও শুনতে চাইলে প্লে স্টোর থেকে গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন।